এবং শামীম রেজা, আপনাদের তিনজনকে স্বাগত আজকের সম্পাদকীয়তে। আমি প্রথমে আপনার কাছে যেতে চাই স্যার, যে আপনি তো দেখে আসছেন মাঠ থেকে, মানে আমাদের হয়তো মাঠে যাওয়া হয়নি, সুতরাং মাঠের অভিজ্ঞতা বা মাঠে আপনি কি দেখলেন সেটা একটু শুনে নেই আজকে পৌরসভা নির্বাচনের। ধন্যবাদ আপনাকে। আমি আজকে সারাদিন কাটিয়েছি বলতে পারেন যে মাঠে। আমরা টাঙ্গাইল জেলার বিভিন্ন পৌরসভাতে গিয়েছি এবং বাংলাদেশে ফেমা যেটাকে বলা হয়, ফেমার সদস্য হিসেবে গিয়েছি। আচ্ছা, ফেমা বাংলাদেশে প্রায় 30টা পৌরসভার নির্বাচন কিন্তু পর্যবেক্ষণ করেছে আজকে, এবং প্রায় 180 জনের মতো কর্মী এই কাজে আজকে নিয়োজিত ছিলেন। আমরা তিনজন মিলে, আমাদের তিনজনের যে টিম ছিল সেটাই আমরা আজকে সারাদিন মির্জাপুর, টাঙ্গাইল, ভুয়াপুর এই জায়গাগুলোতে গেছি। আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে মানুষের উদ্দীপনা কিন্তু অন্ধহীন বলতে পারেন। যেখানেই গেছি সেখানে ভোটার উপস্থিতি ঠিক সেই অর্থে বলবো না, মানুষের উচ্ছ্বাসটা ছিল। ভোট কেন্দ্রকে ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস, আলাপ আলোচনা এটা ছিল। ভোট যদি বলেন পার্সেন্টেজ হিসাবে, আমি এখনো তো নির্বাচন কমিশন দেয়নি, আমরা যেটুকু দেখেছি তাতে আমার ধারণা 60% বা তার চাইতে কিছু বেশি হয়তো। আমি বিকেল 4:45 পর্যন্ত একটা সেন্টারে ছিলাম, তো আমার ধারণা 60 থেকে 65-র মধ্যে হয়তো ভোট থাকবে। এবং লক্ষণীয় ছিল আজকে যে মেয়েদের অংশগ্রহণ, মানে সকাল থেকে আমরা 9:30টার দিকে প্রথম একটা ভোট কেন্দ্রে গেলাম, তখন ছেলেদের প্রায় 4 গুণ মেয়েদের উপস্থিতি আমরা দেখেছি। তো কাজে এই ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ কিন্তু আজকে এই ভোট প্রক্রিয়ায় আমার কাছে খুব উল্লেখযোগ্য একটা দিক বলে মনে হচ্ছে। আর যেটা কিছু গোলমালের কথা, তো সহিংসতার কথা তো আপনি জানেন, একটা ভুয়াপুরের একটা স্কুলেই গোলমাল হয়েছিল এবং এখানে ভোট কিছুক্ষণ বন্ধ ছিল, তারপর আবার চালু হয়েছে। তো সহিংসতাটা মোটামুটি শান্তিপূর্ণ হলেও এটা এই সহিংসতার দুই একটা ঘটনা আমাদের নজরে এসছে। ভোট প্রক্রিয়া যদি বলেন তাহলে বলবো যে এমনিতে সকল দলের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কোন কোন জায়গাতে যেমন প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপির লোকজন মোটামুটি পাশাপাশি দাঁড়িয়েই নির্বাচন কর্মকাণ্ডে তাদের যেটুকু অংশগ্রহণ করা, যেভাবে আইনে তাদের পারমিট করে সেভাবেই তারা করেছে। বাট কিছু কিছু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা দেখেছে এবং আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের চাপ ছিল যেটা প্রকাশ্য নয়। যেমন প্রায় সব জায়গাতেই কোনো একটা বিশেষ প্রার্থীর যারা সমর্থক তারা হয়তো এলাকাটাকে ঘিরে রেখেছেন, যাতে করে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে যারা অন্য প্রতিদ্বন্দ্বী আছেন তারা খুব সহজ বা স্বাচ্ছন্দ্যটা বোধ করেন না। এতে করে কাউকে কিছু বলছে না, কিন্তু পরিবেশটা এরকম আছে যে আপনাকে মোটামুটি স্বীকার করে নিতে হবে যে এখানে কার ডমিনেন্স বা কার প্রতিপত্তিটা আছে, এটা বোঝা যায়। এতে করে কিন্তু এটা আমরা উপলব্ধি করেছি, কিন্তু এর কোনো, আমি যদি বলেন যে বহিঃপ্রকাশ হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি, কিন্তু আমরা নিজেদের উপলব্ধিটার কথাটাই আপনাকে বললাম। আর মোটামুটি এই যা দেখলাম। আমি একটু সাহেব, আপনি নিশ্চয়ই গণমাধ্যম দেখে পড়ে এবং দেখে কিছুটা পর্যবেক্ষণ করেছেন, সেটা বলেন। সেটা আরেকটা স্তরের পর্যবেক্ষণ, যে মাঠ পর্যায়ে দেখা এক ধরনের, আর একই সঙ্গে আমাদের সামাজিক যে যোগাযোগগুলো আছে, নেটওয়ার্ক আছে দীর্ঘদিন, সারাদিনই কথা হচ্ছে টেলিফোনে বা কোনো না কোনো মাধ্যমে। গণমাধ্যমের একটা সুবিধা আছে যে, যেমন ফেমার পক্ষে উনি গেছেন একটা নির্দিষ্ট এলাকায়, গণমাধ্যম যদি আবার সারাদিন দেখা যায় তার একটা সামগ্রিক চিত্র পাওয়ার একটা মোটামুটি একটা অবস্থা তৈরি হয় এরকম। তো দুটো যদি মিলিয়ে বলি, বা উনিও যেটা বললেন, আমারও মতামতটা প্রায় সেরকম। ভোট দানের যেমনি শতাংশ বললেন, সেটা গণমাধ্যমও কিন্তু এরকম বলছে যে 60 থেকে 65% মধ্যে। এগুলো তো সঠিক পরিসংখ্যান পেতে গেলে যে পদ্ধতিতে পেতে হয় সেটা হয়তো আমাদের ওইভাবে হয় না, বা এখনো সেটা এত দ্রুত সম্ভব না। আর নারী ভোটারদের যে কথাটা বললেন, এইটার একটু যোগ করব, অনেকদিন আগে থেকেই কিন্তু স্থানীয় ভোটে নারীদের উৎসাহ ছিল। আমরা তো নারীর ক্ষমতায়ন, ভোট সংক্রান্ত খুব সম্প্রতি বলা শুরু করেছি, এবং আমাদের সামাজিক যে আলোচনাগুলো বা রাজনৈতিক আলোচনা, সেখানে আসলে ভোটের ক্যাম্পেইন সম্পর্কে বা ভোটের প্রক্রিয়া সম্পর্কে, এই প্রবণতাগুলো সম্পর্কে খুব বেশি কিন্তু আগে আলোচনা হতো না। আমরা যদি এই বিষয়টা মেনে নিই, নির্বাচন পর্যবেক্ষণ যে সংস্থাগুলো তৈরি হয়েছে তারা প্রক্রিয়াগুলো অনুসরণ করেন, বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখেন সঠিকভাবে হচ্ছে কিনা, তার সাথে আরো আনুষঙ্গিক কিছু। কিন্তু ভোটে একটা নৃতত্ব আছে,
ভোটের একটা ইথনোগ্রাফি আছে কিন্তু, এবং আমাদের এই স্থানীয় সরকার তো একটা দীর্ঘদিনের নির্বাচনের ঐতিহ্য, সেখানে একেবারে অনুচ্চারিত কিন্তু নারীদের অংশগ্রহণ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমের অনেক দেশের তুলনায় আমাদের দেশের নারীরা অনেক আগে ভোটাধিকার পেয়েছেন, সেটা যে কারণেই হোক বা যে প্রক্রিয়াই হোক। এবং তখনও কিন্তু পৃথিবীর অনেক দেশ, পশ্চিম সহ, যাদের এই ধরনের ভোটাধিকার ছিল না, আমাদের সৌভাগ্য যে সেটা পেয়েছিলেন। এবং স্থানীয় ভোটে কিন্তু নারীরা এই ক্ষমতাটা দেখাতেন যে স্বামীর কথা মতো ভোট দেওয়া যাবে না, আমার যেটা যাকে ভালো লাগে তাকে দেব। এটা একটা ভালো প্রসঙ্গ উনি তুলেছেন, এবং সেটা ওনারও পর্যবেক্ষণ করেছেন যে আধুনিক সময় এসেও এতদিন পরেও সেটা বদলায়নি। এবং তারা সাধারণত খুব সকালের দিকে ভোট দিতে চেষ্টা করেন, যে খুব বেলা দিনের প্রথম ভাগে তাদের অনেকেই গৃহস্থলীর বিভিন্ন কাজে জড়িত। এখনো তো আমরা সবাই যেহেতু ওইভাবে পেশায় যুক্ত হতে পারিনি নারীরা, এটা তারা দেন। তো যাই হোক, যে প্রসঙ্গে আপনি বলছিলেন, আমারও দেখে যেটা মনে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় টেলিফোন হোক বা অন্যান্য কথা বলে, যে ঠিক দলকে দোষারোপ করা যাবে না যে সব কেন্দ্রগুলোতে পুরোপুরি অনিয়ম হয়েছে, যে বিএনপি আটকে রেখেছে কি আওয়ামী লীগ, তার চেয়ে হয়ে থাকতে পারে দুই এক জায়গায়, তার চেয়ে বেশি ব্যক্তির প্রভাব। ওই যে ব্যক্তি স্থানীয়, তিনি দলের পক্ষে দাঁড়ান আর বিদ্রোহী প্রার্থী হন, তার তো একটা এলাকা ভিত্তিক নেটওয়ার্ক আছে, একটা ক্ষমতার বলয় তিনি তৈরি করেন। এবং যত এটা জাতীয় দলের প্রতীকে হোক না কেন, আপনি দেখেন, যদি এবার দেখেন দুই দলের যে সংখ্যা, তার থেকে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কিন্তু বেশি। এরা হয় আওয়ামী লীগের, না হলে বিএনপির, কোন যদি ধরে নি যে প্রধান দুটোর। তো আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে কাউন্সিলররা গোলমাল করেছেন। আপনার মনে আছে কিনা, এই একই অনুষ্ঠানে আমরা যখন ঢাকা সিটি কর্পোরেশনের কথা বলেছিলাম, আমরা কিন্তু বেশ স্পষ্টভাবে বলেছিলাম যে মেয়ররা গোলমাল করেনি, বিএনপি তো বেশ আগে ভাগে উঠে চলে গেলেন। তো দুজন যারা প্রার্থী ছিলেন, মেয়রদের কি প্রয়োজন ছিল গোলমাল করবে? সব কিন্তু এই কাউন্সিলরের সমর্থকরা গোলমাল করেছেন। এবং আজকেও খেয়াল করলাম যে যদিও যে 50টার কথা বলা হচ্ছে, আমি তার পুরোপুরি পরিসংখ্যান দিতে পারবো না, কিন্তু যেগুলো গণমাধ্যমে আসছে, কাউন্সিলর দুই প্রার্থীদের তাদের সমর্থকদের মধ্যে গোলমাল হচ্ছে। এবং আমি আমার নিজের বৃহত্তর যশোর এলাকায় একটু খোঁজ খবর নিয়েছি, আমি কোন এলাকার নাম বলবো না, সেখানেও একাধিক জায়গায় এরকম তারা বলছেন যে অমুক প্রার্থীর লোকেরা হয়তো এই জায়গাটা ঘিরে রেখেছে দেখে বাকিরা এমন একটা পরিবেশ, তারা ঠিক কোন কেন্দ্রে সাহস পাচ্ছেন না। আমি এই জন্য আগেই বলেছি যে সেটা আমি যতটুকু তথ্য পাচ্ছি আপনাদের গণমাধ্যমে বা ইনফর্মাল বিভিন্ন নেটওয়ার্ক থেকে, তাদের ওইভাবে বলা যাচ্ছে না যে ঠিক আওয়ামী লীগ দখল করে রেখেছে বা বিএনপি দখল করতে পারছে কি জাতীয় পার্টি দখল করতে পারছে। হয়তো দলের তো একটা প্রভাব থাকেই, কিন্তু ব্যক্তির প্রভাবও সেখানে গুরুত্বপূর্ণ। আর সব মিলে আমার কাছে যেটা আরেকটা জিনিস মনে হচ্ছে, আমরা তো গতকাল পর্যন্ত নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছি, এবং নির্বাচন কমিশন সম্পর্কিত দেখেন আলোচনাগুলো এখন 3-4টা পয়েন্টে কিন্তু একটা অংশে আনা যায়, যে এখন তার উপরে যে পরিমাণে ক্ষমতা প্রদান করা হয়েছে আইনগতভাবে, সেটা প্রয়োগের ক্ষেত্রে তার এক ধরনের বলা চলে ইংরেজিতে সেই কি একটা ভাব আমরা লক্ষ্য করি। এবং আমরা বলেছি এটা ঐতিহাসিক প্রবণতা, এটা এই এখন যে নির্বাচন কমিশন আছে বা কমিশনার, তার উপর আমাদের চড়াও হওয়া দরকার। এটা পরম্পরা, যে আমার কাছে যা আছে এটা ভাই প্রয়োগ করতে জানি কেমন লাগে। এবং কোন কোন ক্ষেত্রে মনে হচ্ছে যে ভারতের চাইতেও আমাদের ক্ষমতা একটু বেশি দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে, কিন্তু প্রয়োগ করছে কিনা। তারপরেও আমরা গতকাল পর্যন্ত বলার চেষ্টা করেছি যে আপনি যদি প্রতিষ্ঠান তৈরি করতে চান, এটাকে একটা নিয়ম মাফিক অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে কিন্তু ইলেকশন কমিশনকে আপনার তার উপর আস্থা রাখার কোনো বিকল্প নেই। এবং বিএনপি কিন্তু বারবার গেছে, আমি বিএনপির কথাটাই বলছি, যে সে কিন্তু একাধিকবার গেছে, আওয়ামী লীগ তো যাবেই, সে সরকারে আছে, তার যাওয়ার চেয়ে তার অভিযোগ ছিল। কিন্তু আমরা যদি বিরোধী দলের অভিযোগগুলো দেখি, সে কিন্তু শেষ পর্যন্ত গেছে। তার মানে একটা আস্থার একটা জায়গা কোনো না কোনো ভাবে তৈরি হচ্ছে বলে আমরা মনে করি। এবং সে কিন্তু অনেকগুলো বিষয় আমলেও নিয়েছে, কিছু প্রতীকী সতর্কও সে করে দিয়েছে 20টা-25টা। আজকে যদি দেখেন, আমি কিন্তু এটা কোনো সাফাই গাইবার জন্য বলছি না, বা এখন হয়তো মন্তব্য করবার সময় আসেনি, কাল পরশু আরো সময় পাওয়া যাবে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে অন্তত তারা স্বীকার করছেন যে এতগুলো ক্ষেত্রে একটু অনিয়ম তারা পেয়েছেন, বা 12টার মতো অভিযোগ করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে। এবং তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে বিশেষ করে বিএনপির দিক থেকে সবচেয়ে বেশি অভিযোগ গেছে, এবং সেই অভিযোগগুলো তারা প্রত্যেকটা আমলে নিয়েছেন, এবং তারা এটা খতিয়ে দেয়। আমি মনে করি এটা কিন্তু একটা অর্জন, এবং এটাকে স্বীকৃতি দিতে হবে সে যতটুকু করেছে। আর একটা যেটা বিষয়, যেটা আমার মনে হয় যে অবশ্যই বলা প্রয়োজন, যে বিরোধী যদি বিএনপি কে ধরি, সে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে। সলিমুল্লাহ স্যারের কাছ থেকে আসে, স্যার যে পর্যবেক্ষণে আপনিও ছিলেন, যে কোনো ভাবেই হোক, হয়তো মাঠে যাননি না,
পর্যবেক্ষণের রাজনৈতিক একটা দিক আছে, যেটা আমরা জানি নির্বাচনটা হচ্ছে বিশেষ একটা সময়ে পত্রপত্রিকার শিরোনামের মধ্যে আসছে 7 বছর পর নৌকা ধানের শেষে লড়াই। যেহেতু প্রতীক নিয়ে লড়াই হচ্ছে এবং প্রতীকের বাইরেও আরো প্রায় 20টা দল অংশগ্রহণ করেছে, তারা সংখ্যায় খুব দুর্বল, সেই জন্য হয়তো সবার নাম আসছে না। জামাতের কথা যদি ওঠে তারা স্বনামে না করে বেনামে করছে, কেউ কেউ বিএনপিকে সমর্থন করছে। তো এটা একটা পরীক্ষা, আমি অগ্নি পরীক্ষা বলবো না, এটাকে আপনি বলতে পারেন একটা ভোট পরীক্ষা, এই অর্থে যে আমরা একটা প্রাতিষ্ঠানিক নির্বাচন পদ্ধতি কায়েম করতে পারি কিনা। মানে নির্বাচনের মধ্যে ভোট দেওয়াটাই আসল কথা নয়, ভোট কিভাবে দেয় সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আমরা বলছি যে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে কেউ কেউ দেখেছে, আজকে আমি কয়েকটা দেখলাম টেলিভিশনে, রিপোর্টাররা বলছেন, একজন বলছেন যে আমি গিয়ে দেখি আমার ভোটটা দেওয়া হয়ে গিয়েছে, মানে বগুড়ার দিকে একটা আসন থেকে। এরকম ঘটনা ঘটে। এবং আগে নারী ভোট সম্পর্কে যেটা আমাদের অভিজ্ঞতা, যে বোরখা পরে যখন ভোট দিতে যেত একজনের ভোট আরেকজন দিয়ে দিত। এখন তো আমরা জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য চালু করেছি, তারপরেও এখন মানুষ গিয়ে ভোট দিতে পারবে না কেন? যশোরে একটা ঘটনা ঘটেছে যেটা বলা হচ্ছে বাতিল করা হবে, যে যশোর এম কলেজ, মাইকেল মধুসূদন কলেজে 3টার সময় ভোট গ্রহণ বন্ধ করে গণনা শুরু হয়ে গেছে। তো সেটা পরে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে সেটা সিজ করে নিয়ে আসছেন। আমি যে এই ধরনের কিছু ঘটনা আছে, অনভিজ্ঞতা বা এগুলিকে কোনো পূর্ব পরিকল্পনার অংশ বলা যাবে না। যেটা সবচেয়ে বড় আশঙ্কা ছিল, এখনো বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে উপর থেকে ট্যাম্পারিং করা হবে কিনা, উপর থেকে নির্দেশ দেওয়া হবে কিনা, সেই ধরনের খবর আমরা এখনো পাইনি। সেটা নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে নিয়মে ব্যাপক অনিয়ম হয়েছে। তো সেই ব্যাপকতাটার মাত্রা হিসেবে যদি আমরা দেখি, যারা বলছেন সংবাদপত্রের প্রতিনিধিরা, টেলিভিশনের প্রতিনিধিরা, তাতে মনে হচ্ছে কিছু কিছু অনিয়ম হয়েছে বিভিন্ন অঞ্চলে। কিন্তু প্রশ্নটা দাঁড়ায় সেটার মাত্রা কতটুকু। একটি অনিয়মও কিন্তু অন্যায়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা শেষ পর্যন্ত পরিসংখ্যানে যাই। পরিসংখ্যানে গেলে যে পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র, যে কত সংখ্যায় হয়েছে। তো সেদিক থেকে দেখা যায় যেমন কিছু খুন হয়েছে, একটা দুটো, কিছু আহত হয়েছে, কিন্তু সব মিলিয়ে নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এটা বলতে হবে। মোটামুটি কথাটার উপর গুরুত্ব দিচ্ছি আমি। এখন তারপর হচ্ছে ফলাফলের দিক থেকে আমি মনে করি বিএনপির রাজনৈতিক জিত হয়েছে, এই অর্থে যে সকলে মনে করছিল বিএনপি অথবা সরকার দল থেকে প্রচার করা হচ্ছিল তারা শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করবে। মানে তারা যে ধৈর্য ধরে মাটি কামড়ে তারা যে আছেন, এবং বিএনপি বোধহয় সম্ভবত তার ইতিহাসের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে এই নির্বাচনটা করেছেন। এবং সেইটা এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার সাংগঠনিক অবস্থা ভালো না হওয়ার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক ভিত্তির কথা আমরা সকলেই বলি, সেটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনার দানশীলতার দয়া বাড়ি থেকে শুরু হয়। গণতন্ত্র তো বাড়ি থেকে শুরু হতে হবে। প্রত্যেক পার্টির মধ্যে নমিনেশনের প্রক্রিয়া, নতুন একটা ঘটনা ঘটেছে, এটা হচ্ছে কি রাজনৈতিক দলের ব্যানারে মেয়র নির্বাচন হচ্ছে, যদিও বা কাউন্সিলর হচ্ছে না, কিন্তু নমিনেশনটা তো কেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে। ফলে এর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্নটা থেকেই যায়। অর্থাৎ যারা জনপ্রতিনিধি তারা জনগণের সমর্থন ধন্য নাকি কেন্দ্রের সমর্থন ধন্য, এই প্রশ্ন আসে। সেই কারণেই এই বিদ্রোহী প্রার্থী ফেনোমেননটা বড় হয়ে উঠেছে। এবং অনেক ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের বিজয় কি প্রমাণ করে যে জনগণ যাদেরকে ভোট দেয় তারা এবং পার্টি যাদেরকে ভোটের যোগ্য মনে করে তারা এক নয়। এই সমস্ত ফাঁক আছে না। তো যাই হোক, আমি রাজনৈতিক প্রক্রিয়ার দিক থেকে বলি, 2014 সনের 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যে অসন্তোষ, বিতর্ক এবং বলবো যে হঠকারিতা হয়েছে বিভিন্ন দিক থেকে, সরকারের দিক থেকে হয়েছে। এই জন্য হায়দার আকবর খান রনু, একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি একটা সুন্দর কলামে বলেছেন গতকাল বা পরশুদিন যে বিএনপি হেরেছে কিন্তু আওয়ামী লীগের জিত হয়নি। আমার মনে হয় এই নির্বাচনে যদি যেই জিতুক উভয়েরই জিত হবে, এটাই হচ্ছে আমার রাজনৈতিক পর্যবেক্ষণ। আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচন কমিশন নিয়ে শামীম ভাই কথা বলেছিলেন, স্যার একটি যে কথাটি বললেন যে বিএনপির প্রসঙ্গে বলে যেটা দুর্যোগপূর্ণ সময় বা দুর্যোগময় সময় তারা এই নির্বাচনে মাঠ কামড়ে থাকলো শেষ পর্যন্ত। এই দুটো দিক নিয়ে যদি বলেন, নির্বাচন কমিশনকে আপনি উত্তীর্ণ হয়েছে কি হয়নি সেটা যদিও একটি সার্বিকভাবে আরো পরে মন্তব্য করার বিষয় আছে। 15 সেকেন্ড যোগ করি, বিএনপি বিভিন্ন জায়গায় যেখানে অনিয়ম হয়েছে সেখানে পুনর্নির্বাচন দাবি করেছে। এইটাও কিন্তু গণতান্ত্রিক প্রতিবাদের একটি ধরন, এবং সেই দিক থেকেও তারা অভিনন্দনযোগ্য। জাতীয় পার্টি বেশ কয়েকটার ব্যাপারে বলেছে। ধন্যবাদ আপনাকে। যেটা নির্বাচন কমিশন সম্পর্কে যেটা এসছে, এটা গত কয়েকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে এবং খুব স্বাভাবিক। নির্বাচন হলে নির্বাচন পরিচালনার দায়িত্ব যেহেতু নির্বাচন কমিশনের উপরে, কাজে নির্বাচন কমিশনের একটা ভূমিকা, তো মুখ্য ভূমিকা আছে। কিন্তু এখানে আরো একটা জিনিস আমার মনে হয় যে একেবারে বাদ দিলে চলবে না, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে যদি দক্ষভাবে কাজ করতে হয় তাহলে তার যেমন নিজের
ইচ্ছা এবং তার আইনি যে ক্ষমতা আছে সেটাকে প্রয়োগ করতে হবে। তার পাশাপাশি কিন্তু ইকোসিস্টেম যদি বলি আমরা, একটা নির্বাচনের ইকোসিস্টেম বা একটা পারিপার্শ্বিকতা তৈরির দায়িত্ব কিন্তু সরকারের, এবং সেখানটা কিন্তু আমি বলবো যে আজকে আমরা যেটা দেখেছি, আমার কাছে ভালোই লেগেছে দেখতে, যে আমরা যে কটা জায়গায় গেছি সব জায়গাতে কিন্তু আমি ম্যাজিস্ট্রেটদেরকে পাচ্ছি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচ্ছে, আপনার নির্বাচন কমিশনের লোকজন যাচ্ছে। সো এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মানে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আওয়ামী লীগের, বিএনপির, তারাও কিন্তু তাদের বলছে আমাদেরকে যে আমরাও চাচ্ছি এটা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক। তো রাজনৈতিক কমিটমেন্ট যদি আপনি বলেন, প্রশাসনিক সমর্থন যদি বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগ যদি বলেন, এই সবগুলো একসাথে কাজ করলে যে মোটামুটি একটা শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব, এটা কিন্তু আজকে আমরা আবার দেখলাম। কাজেই সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে নির্বাচন কমিশনকে তো অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে, এবং এটা বলার অপেক্ষা রাখেন। আমরা জানি গত কয়েকটা নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। নির্বাচন কমিশনের জন্য একটা আজকে বড় ধরনের সুযোগ ছিল, তারা খানিকটা ব্যবহার করেছেন, কিছুটা কাজে লাগিয়েছেন। আমার ধারণা এ থেকে হয়তো তারা শিক্ষা নেবেন, এবং এর সাথে সরকারের জন্য একটা কিন্তু শিক্ষার বিষয় আছে যে নির্বাচন কমিশনকে যদি কাজ করতে দিই এবং নির্বাচন যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে তার ক্রেডিট নির্বাচন কমিশন পাবে, সরকারও কিন্তু পাবে। কাজে এখানে একটা দুই দিকেরই কিন্তু জয়লাভের সুযোগ আছে। এবং আমি ডক্টর সলিমুল্লাহ খানের কথা রেশ ধরে যদি বলি, বিরোধী দল বা অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক শক্তি আছে, তারাও একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা বলতে পারবেন যে আমরা এই নির্বাচনের অংশীদার ছিলাম। তো কাজে এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। এখন মুশকিল যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সবাই সংখ্যার বিবেচনা করে যে আমি কটা সিট পেলাম, কত তাড়াতাড়ি আমার নিজেকে জয়ী বলে প্রমাণ করতে পারলাম, এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি। কারণ নির্বাচন প্রক্রিয়া তো এটা আগে থেকে শুরু হয়েছে এবং আগামী দিনেও চলবে। এবং ডক্টর সলিমুল্লাহ খান যেটা বলেছেন আমি তার সাথে মোটামুটি একমত যে এই নির্বাচনে খালি আজকে নির্বাচন শেষ হয়ে যায়নি, এর একটা ভাইব্রেশন কিন্তু আপনি পাবেন আগামী দিনে। যেমন বিএনপি অংশগ্রহণ করেছে, এটা একটা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক দিক। তারা সংখ্যায় হেরে যাবে, কিন্তু সংখ্যায় হেরে গেলেও তারা যে অংশগ্রহণ করেছে এটাই একটা ইতিবাচক দিক, যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা এসছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আবার শক্তিশালী হচ্ছে, এবং তাতে করে বাংলাদেশের গণতন্ত্রের সম্ভাবনাটা উজ্জ্বল হবে। গণতন্ত্রের প্রক্রিয়া আবার নতুন যাত্রা হিসেবে দেখছেন কিনা আপনি, যে এই যে রাজনৈতিক দলগুলির মধ্যে, বিশেষ করে ক্ষমতাসীন দল এবং সংসদের বাইরে থাকা বিএনপি, তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সম্পর্কের না, আমি একেবারে নতুন যাত্রা শব্দের সঙ্গে একমত হব না, এই কারণে যে আমাদের অনেকগুলো যাত্রা হয়েছে। আমরা যদি প্রতিটা যাত্রাকেই নতুন বলে ধরি, তাহলে আমাদের সামনে এগোতে অনেক সময় লাগবে এবং প্রায় অনিশ্চিত একটা গন্তব্য আমাদের সামনে তৈরি হবে। বরং মনে রাখতে হবে যে এই যাত্রা শুরু করেছে অনেক আগে, এবং যে নির্বাচনটা আজকে আমরা করছি স্থানীয় সরকার, এটা ঔপনিবেশিক সময় থেকে ধরলে এটা ওল্ডেস্ট ইনস্টিটিউশন, যেটার আমরা এই নির্বাচনটা আজকে করছি। পার্থক্য না, আগে এটা অন্য প্রক্রিয়ায় হতো, এখন আমরা দলীয় প্রতীকে করছি। দলীয় প্রতীকে পাশের দেশে হচ্ছে বা আরো উন্নত দেশগুলোতে এটা হয়। সেটা নিয়ে আরো আলাপ আলোচনা হয়তো ভবিষ্যতে হবে, আরো কিছু সংশোধনের প্রয়োজন পড়বে বা আরো এটা উন্নত করার প্রয়োজন পড়বে। সুতরাং গণতন্ত্রের যাত্রা আমি আজকে থেকে শুরু করলাম দূরত্ব ছিল দেখে এভাবে দেখা ঠিক হবে না, বরং মনে রাখতে হবে যে আমাদের খন্ড খন্ড ভাবে আমরা চলেছি। আমরা একবার করতে পারিনি, এটা একটা অবস্থার সময় হয়েছে, কিন্তু আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের এই নির্বাচন রয়েছে, এরপরে আমাদের একেবারে সেই ইউনিয়ন পরিষদ পর্যায়ের আমাদের নির্বাচন আছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া সবগুলোকে আমার যুক্ত করতে হবে। যে আলোচনাটা আমার মনে হয় যে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি আমি বাকি দুজনের কথা বুঝি, যে এই প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া। হঠাৎ আমার একটা উদাহরণ মনে পড়লো যে আজকের যে মালয়েশিয়া, সেটা যখন মালায়া অংশ ছিল ইংরেজ শাসনে, তখন কিন্তু তাদের প্রধান জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটা মধ্য 50-এর দশকে ইংরেজ তত্ত্বাবধানে, তাদের তত্ত্বাবধানেই কিন্তু সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং তখনকার দিনে সেটা সম্প্রচার করা হয়েছিল পুরো মালায়ান অংশ জুড়ে। যারা এই সম্পর্কে পরবর্তীতে কাজ করেছেন ওখানে, তারা বলেছেন যে দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটা ভূমিকা রেখেছে। নির্বাচন কি এবং নির্বাচন প্রক্রিয়া কি ভূমিকা রাখতে পারে এইটা, এবং ওই অঞ্চলের যে মধ্যবিত্তের বিকাশ, তার সঙ্গে যে গণতান্ত্রিক এবং নির্বাচন প্রক্রিয়ার একটা যোগাযোগ তৈরি হতে পারে। আপনি দেখুন, সে কিন্তু একটা কলোনিয়াল রুলের মধ্যে আছে। সেই প্রক্রিয়ার আবার পরবর্তীতে দেখেন সেখানে ভয়াবহ সহিংসতা হয়। আপনি জানেন যে জাতিগত যে সহিংসতা তাদের হয় চীনা বংশোদ্ভূত এবং মালায়ান বংশোদ্ভূত বা অন্যদের মধ্যে, সেটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে তারা এমন ভাবে এটার একটা প্রক্রিয়া, আমি কিন্তু ওই দেশের গণতন্ত্রের অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি না,
তারা এমন ভাবে স্থানীয় নির্বাচন সহ অন্য নির্বাচনগুলোকে পরিচালনা করতে পেরেছেন যে পরবর্তী কয়েক দশক থেকে শুরু করে আজকে পর্যন্ত ওইটা নিয়ে আর কোনোদিন দ্বন্দ্ব তৈরি হয়নি। সুতরাং আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাটা বললেন, তখন আমাদের সহিংস এই বিষয়টার প্রতি এখন লক্ষ্য দেওয়া প্রয়োজন। আমরা এটা তুলনা করব না যে আগে কম হয়েছে না এখন বেশি হয়েছে। আমরা একটু স্বস্তি বোধ করছি যে মাত্রায় আমরা একটু সংশয় প্রকাশ করছিলাম, উদ্বিগ্ন হচ্ছিলাম যে এটা দলীয় প্রতীকে হচ্ছে, এমনি দুটো দল সহিংস অবস্থায় ছিল, এটা না জানি কি বড় আকার ধারণ করে। কিন্তু তারপরে মনে রাখতে হবে যে আমাদের কাছাকাছি যে দেশগুলো যারা অনেকদিনই নির্বাচন এভাবে করেনি, যেমন মায়ানমার, নেপাল কিছুদিন আগে, বা আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশে, আপনি থাইল্যান্ডে যান, আপনি ইন্দোনেশিয়াতে যান, আমাদের এই উদাহরণগুলো কিন্তু সামনে আনা প্রয়োজন। একেবারে হুট করে উন্নত রাষ্ট্র উত্তর আমেরিকা বা ইউরোপের দিকে গেলে চলবে না। তারা কি করে সহিংসতা কমিয়ে আনতে পেরেছে, তাদের অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে। আমাদের মতো অনেক গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের নাই, অনেক প্রতিষ্ঠানের ভেতরেও তাদেরও দুর্বলতা রয়েছে। কিন্তু কি সামাজিক কারণে কিংবা এমনকি সামাজিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সেখানে একটা কন্ট্রাক্ট তৈরি হয়েছে বা একটা চুক্তি তৈরি হয়েছে যে তারা সংঘর্ষে যাচ্ছেন না। আমি মনে করি যে আপনি যখন বলছেন যে এইটাকে গণতন্ত্রের বিষয়, অবশ্যই এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সমস্ত দলগুলো আসছে, বড় দলগুলো অংশগ্রহণ করেছে, যে কথা আমরা প্রত্যেকে আলোচনা করছি। কিন্তু এই যে সহিংসতা, সেটাও কিন্তু একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। সেটা স্থানীয় পর্যায়ে হোক আর তার লোকাল মাসল পাওয়ারে হোক, আর দল সেখানে পরোক্ষভাবে থাক বা না থাক, এইটাকে এখন কমিয়ে আনাটাই আমার মনে হয় যে একটা বড় গণতান্ত্রিক। সেই জায়গা থেকে সুলেমান হোসেনের কাছে যাচ্ছে যে এই মানে সাংঘর্ষিক যে অবস্থা, সেইখান থেকে আমাদের রাজনীতি ঘুরে দাঁড়াবে কিনা। আমাদের প্রতিবেশীর প্রশ্ন যখন উঠেছে, আমরা আমাদের পাশের দেশ ভারতের কথা কেন বাদ দেব? পশ্চিমবঙ্গের স্থানীয় নির্বাচন যেটা সম্প্রতি হয়েছে, সেখানে কিন্তু এখানকার চেয়ে বেশি সহিংসতা হয়েছে। তো তার মানে এই নয় যে আমাদের সেটা করতে হবে, আমি এটা বলছি না যে ওইটা একটা আমাদের জন্য আদর্শ স্বরূপ, কিন্তু কেন হয় এই কারণটার জন্য। এইবারের নির্বাচনে নানা ধরনের সহিংসতা হয়েছে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই সহিংসতার ধরনটা কি, স্থানীয় ভিত্তিতে হয়েছে না পার্টি ভিত্তিতে হয়েছে। ধরে নিলাম পার্টি ভিত্তিতে যদি হয়ে থাকে, কতগুলো ধরন আছে, যেমন নারীদের ভোটে অংশগ্রহণ উৎসাহের কথা হুমায়ুন ভাই শুরুতেই বললেন। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, অন্যান্য নির্বাচনে আমরা আরেকটা আশঙ্কা করতাম, যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপরে বিশেষ রকমের অত্যাচারের কাহিনী আমাদের সাম্প্রতিক অতীতে আছে। এইবার সেই ধরনের কোনো কথা এখনো শোনা যায়নি, কিন্তু পরে নির্বাচনের পরে হয়তো শোনা যেতেও পারে, কিন্তু আমার ধারণা এটা ব্যাপক হবে না। তো এইটাও কিন্তু একটা উন্নতি, যদি আপনি নির্বাচনের পদ্ধতিটাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারেন, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উন্নতি। কিন্তু এখনো বলবো, এই যে দীর্ঘ লাইনে ধরে ভোট দিতে যাওয়া, এর মধ্যে একটা বিড়ম্বনা আছে, সারাদিন দাঁড়িয়ে থাকা, এই ব্যবস্থা কি কোন রকমের উন্নত করা যায় না? যেন আমাদের রাস্তায় ট্রাফিক জ্যাম আছে, আমাদের ভোটের লাইন হবে, এটা স্বাভাবিক, কিন্তু যেটাকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার বলি, মানবিক মর্যাদা, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেইটা আমাদের দেশের কোনো কথাগুলো পাওয়া যায় না। নির্বাচনে পাবো কি করে? আমার সাম্প্রতিক অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। বাংলাদেশের পাসপোর্ট অফিসে আমাকেও 3 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে, এবং সবচেয়ে আরো বেশি বেদনাদায়ক, আমাদের প্রতিবেশী দেশের দূতাবাসের সামনে আপনার ভিসার জন্য দাঁড়াতে হলে সকাল 7টা থেকে বিকাল 3:30 পর্যন্ত দাঁড়িয়ে, তারপর ওদের ফর্ম নাই, চলে যান। এই ঘটনা ঘটে এবং আমার অভিজ্ঞতায় আছে, আমার বন্ধুদের তাতে আমাদের ভোটের ক্ষেত্রেও এই ঘটনা ঘটে। অর্থাৎ আপনার ভোটটা আরেকজন দিয়ে দিচ্ছে। এটা সমাধান করা আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে সম্ভব। এটার জন্য একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনও যথেষ্ট নয়, একটা নিরপেক্ষ সমাজ দরকার। অর্থাৎ শুধু রাষ্ট্র একা করতে পারবে না, আমাদের সমাজের মধ্যে এই ভোটটা আনতে হবে। যার ভোট সে কেন দিতে পারবে না, এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, স্থানীয় নির্বাচন থেকে এটা শুরু হয়। কিন্তু নির্বাচনকে সবকিছু আমাদের অবিমিশ্র আশীর্বাদ হিসেবে নিলে চলবে না। নির্বাচন অনেক সময় সঠিক নেতা নির্বাচন করতে পারে না। তাতে এই মানে আমি বলছি, কবি ইকবাল বলতেন পাকিস্তানে যে ভোট শুধু মানুষকে গনে, বলে হি কাউন্টস, ইট ডাজ নট ওয়ে, মানে সে মানুষকে ওজন করে দেখে না। এরিস্টটলেরও 1 ভোট, হুমায়ুনেরও 1 ভোট, আমারও 1 ভোট, এরকম বলে আর কি। সে আবার বলছেন, তুমি যদি 1000 গাদা একত্রিত করো, একটা মানুষের চিন্তা উৎপাদন করতে পারবে না। উনি কিন্তু সাংঘাতিক ফ্যাসিস্ট ছিলেন। আমি আই সে দিস আন্ডার কোটেশন, ওনাকে ফ্যাসিস্ট বলা যায় এই অর্থে যে উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন না। তো আমি বলছি আমাদের এখানে এখনো সেই প্রবণতাটা কাজ করে। কথাটা আমি বলছি এই কারণে, একটা কোথায় যেন একটা উপর থেকে, যেটা হুমায়ুন ভাই বলছেন, উনি ডিপ্লোমেট মানুষ, যে কি যেন একটা লক্ষ্য করা যায়, এটা কার তাবে আছে, মানুষ ভোটই দিতে পারছে না ভয়ে, কোথাও তো এটা উত্তাপ ছড়াচ্ছে। হ্যাঁ, সেই জিনিসটা রোধ করার জন্য যে সামাজিক অগ্রগতি দরকার। এখন তো আমরা একটা টোটকা দিচ্ছি, বর্তমান সরকারের টোটকা কি? উন্নয়ন। যে উন্নয়ন হলে সব হয়ে যাবে, না, উন্নয়ন হলে সব হবে না। উন্নয়নের সাথে এটাও দরকার, যেটাকে এনজিওর ভাষায় অংশগ্রহণ বলে, তাই না? সেইটা আমাদের নিশ্চিত। বর্তমান নির্বাচন থেকে যে দেখা যাচ্ছে, এক লাফে সব যাওয়া যাবে না। আমি শামীমের সাথে যে মিয়ানমারের নির্বাচন অনেকদিন হচ্ছিল না, অথবা হচ্ছিল নিয়ন্ত্রিত নির্বাচন,
আমরা কি ভুলে গেছি? আমি ছোটবেলা থেকে নির্বাচন দেখে আসি, 1964 সনের নির্বাচন আমি দেখেছি। ফাতেমা জিন্না যখন দাঁড়িয়েছিল তখন 80,000 মৌলিক গণতন্ত্রী সারা পাকিস্তানে ভোট দিতে পারত। লক্ষ্য করার বিষয়, তারা এমপি নির্বাচন করত, তারা এমএনএ নির্বাচন করত, এবং তারাই পূর্ব পাকিস্তানে এমপি নির্বাচন করত, এবং তারাই আইয়ুব খানকে নির্বাচন করত। মানে আইয়ুব খান তো পূর্ব পাকিস্তানে ভোট পাচ্ছিলেন। এই কাজটা কেন হয়েছিল? এমনকি শেখ মুজিবুর রহমান মেম্বার হতে পারেননি, অর্থাৎ এইরকম ব্যবস্থা তিনি করেছিলেন। এটাকে বলে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা। সেখান থেকে আমরা অনেক দূর চলে আসছি। এই জন্য মানুষের যে উৎসাহ, এটা কিন্তু ছোট ঘটনা নয়, মেটাফিজিক্যাল ঘটনা হিসেবে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিতীয় জায়গাটা আমরা এখনো পাশ করি না, এটা আমি সবিনয়ে বলবো। সেটা হচ্ছে আমরা ভোটকে কার্যকর করার যে মানবিক মর্যাদা বা প্রতিষ্ঠান ছাড়া কিন্তু আপনার ভোট কোনো কার্যকর হবে না। এমনকি রাজনৈতিক দল সম্পর্কে আমাদের সংবিধানে যে কথা আছে, স্বনামে যে একটা মত প্রচার করে পার্লামেন্টের ভিতরে বা বাইরে, এর বাইরে রাজনৈতিক দল সম্পর্কে আমাদের আর কোনো নির্দেশনা সংবিধানে নেই, অথচ এটা থাকা দরকার। সেই জন্য আমি বলি বর্তমান নির্বাচনের কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলে এটাই আমি শেষ করব। এই যে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়েছে, আমি মনে করি এটা আরো নিচে নিয়ে যাওয়া দরকার। ইউনিয়ন পরিষদ ওয়াই নট, কেন হবে না? প্রাইমারি থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কি করে ইলেকশন হয় আমি অনুকরণ করতে বলছি না, সেখানে ডেমোক্রেটিক প্রাইমারি থেকে হয়ে আসে উপরের দিকে যায়, রিপাবলিকান তাদের প্রাইমারি থেকে হয়ে আসে। তো সেখানে যে পার্টি যারা নিবন্ধিত নয় তারা তো ভোটে দিতে পারে না। অবশ্যই তো তাই হয় স্যার, তাই না? মানে ইউনিয়ন পরিষদও তো ওইভাবেই আমি তো এরকম কিছু ভাববার সময় আমাদের আসবে, আজকে না আসলেও ভবিষ্যতে আসবে, যেখানে প্রত্যেকেই, তবু মার্কিন দেশের নির্বাচন পদ্ধতি একেবারে ত্রুটি মুক্ত তা আমি বলছি না, সেখানে যে ইলেকটোরাল কলেজ এবং পপুলার ভোট দুটো আছে। আমাদের এখানে আমি সেরকম বলি না, আমাদের এখানে প্রত্যেকের পপুলার ভোটের ভিত্তিতে আমরা করি। এটার কিছু একটা সংস্কার সম্ভব, এবং সেটা আশা করি সমাজ অনুভব করবে। আমি একটু স্যার আপনার কাছে যেটা বলতে চাই যে এই যে শক্তিশালী করার কথা বলেছে, এই যে আমাদের তার আগে উপজেলা নির্বাচন হয়েছে, আমাদের এই যে পৌরসভা নির্বাচন হলো, মাঝখানে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আসলে কতটা শক্তিশালী হচ্ছে, নাকি শুধু যে স্যার যেটা বলছিলেন যে ভোট গুণে আমরা শুধু নির্বাচিতই করছি, প্রতিষ্ঠান শক্তিশালী হচ্ছে কিনা, তারা কাজ করতে পারছে কিনা কিভাবে? ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গটা খুব আমাদের জন্য খুবই রেলিভেন্ট বলবো, এই কারণে যে আপনি লক্ষ্য করবেন উপজেলা নির্বাচনে উপজেলা কাঠামোটা যেটা আছে সেখানে নির্বাচন তো হচ্ছে, কিন্তু কাঠামোকে অ্যালাউ করছে উপজেলা পরিষদকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হওয়ার, কারণ ওখানে তো মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ম্যান্ডেটরি অ্যাডভাইসের ব্যবস্থা রাখা হয়েছে। কাজে এখানে কাঠামোগত কিন্তু সমস্যা আমরা রাখছি। কাজে শুধু নির্বাচন হলে সংখ্যায় দেখবেন আপনি আমি অতটা পৌরসভায় বা অতটা উপজেলায় জয়লাভ করেছি, কিন্তু জয়লাভ করে করবেনটা কি? কাজে এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব বা প্রাতিষ্ঠানিক হ্যান্ডিক্যাপ যেটাকে বলি সেটা থাকছে। তো কাজে এখানে আলোচনার বিষয়টা এসছে যে নির্বাচন তো হলো, কিন্তু এটাকে এখন আমরা বাস্তবায়ন, মানুষের ভাগ্য কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, তো সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে শামীম যে কথা বলেছেন, আমি যে নির্বাচনের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সামাজিক বিকাশের একটা সম্পর্ক কিন্তু আছে। এই যে আমি আজকে দেখলাম যে মানুষের মানুষের আকাঙ্ক্ষা, অংশগ্রহণের যে প্রবণতা, এবং এখানে আমি বলতে চাইনি কিন্তু যেহেতু প্রসঙ্গটা এসছে বলাই দরকার, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের কিন্তু সবচেয়ে বেশি দেখেছি, এবং এটা কিন্তু ইতিবাচক। তারা কিন্তু ভয় পেয়ে আসেনি এমন না, তারা বরঞ্চ সকালবেলার দিকে বেশি এসছে, এবং তাদের ভিজিবিলিটিটা আমাদের চোখে ধরা পড়েছে। কাজে সেই দিক থেকে তারা শঙ্কিত নয়, বা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সেটা কিন্তু আমাদের এই প্রক্রিয়াটাকে শক্তিশালী করার জন্য ইতিবাচক একটা দিক। হ্যাঁ, আমি তো বলছি আমাদের নির্বাচনের ইতিহাসটা যদি সংক্ষেপে দেখি, তিনটা প্রগতি হয়েছে। ধরুন 1919 সনের দিকে যখন নির্বাচন হচ্ছিল, তখন সম্পত্তির কারণে শতকরা 10 জন লোক ভোট দিতে পারতো না। এটা হলো কি প্রপার্টি কোয়ালিফিকেশন, মেয়েরা ভোট দিতে পারতো না তখনও, লক্ষ্য করা। এবং আরেকটা খারাপ দিক ছিল, সেটা হচ্ছে কি পৃথক নির্বাচন ব্যবস্থা তখন চালু হয়েছিল। ইংরেজরা 1909 থেকে বা 1919 থেকে কার্যকর করলো কি হিন্দু মুসলমান আলাদা ভোট দেবে, এবং সেটা পাকিস্তান 1954 সনের নির্বাচন সেভাবেই হয়েছে। একদিকে হচ্ছে সম্পত্তির কারণে দেশের শতকরা 10-15 জন লোক ভোট দিতে পারতো, যারা গৃহস্থ লোক, নারীরা ভোট দিতে পারতো না, এবং হিন্দু মুসলমানরা পৃথক ভোট দিত। এখন আমরা যৌথ নির্বাচন করেছি, মেয়েরা ভোট দিতে পারছে, এবং এখন হয়েছে যেগুলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। নারীরা কবে থেকে পেলেন? নারীরা ভোট দেওয়া শুরু করছে স্বাধীনতার পর থেকে, 47 পর থেকে, আগে চালু 35 সনের নির্বাচনের আগে একটু করে হয়েছে। তা আমার বক্তব্য হলো এই যে প্রগতিগুলো হয়েছে, এগুলো আমরা কনসলিডেট করি, তার মানে আমাদের তো প্রগতি হয়েছে, ভবিষ্যতে কি প্রগতিটা দরকার সেই কথাটাই বলছিলাম। এবং এই জায়গাটা আমি যে কথাটা বলছিলাম যে
এই যে মধ্যবিত্তের বিকাশ, আজকে কিন্তু মধ্যবিত্তের বিকাশটা একেবারে উপজেলা গ্রামীণ জীবনেও কিন্তু সেটা ঘটছে। কাজে এই যে মধ্যবিত্তের চাহিদা, তার নিজেকে প্রকাশ করার সুযোগ এবং তার অর্থনৈতিক সামর্থ্যের কারণে তার যে নিজে আরো ছড়িয়ে দেওয়া বা আরো বেশি ভাগ্যোন্নয়নের দিকে যাওয়া, এই জিনিসটার সাথে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার আমাদের এখানে কিন্তু এই প্রক্রিয়াটাকে আমরা যথেষ্ট সাযুজ্যের মধ্যে এখনো আনতে পারিনি। ফলে আমরা দেখছি যে অর্থনৈতিক বিকাশ হচ্ছে, মধ্যবিত্ত শক্তিশালী হচ্ছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিন্তু তেমন শক্তিশালী হচ্ছে না। এখানে আমরা আবার থিওরিটিক্যালিও আমরা বলছি উন্নয়ন হলেই হবে, গণতন্ত্র ঠিক আছে আগে পরে সেটা নিয়ে বিভিন্ন চর্চাটা। কাজে এখানে কিন্তু মনে রাখতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ এটা কিন্তু একসাথে চলতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু সংঘাত। এবং এখানে আরো একটা জিনিস আমার কাছে মনে হয়, আমরা সহিংসতার কথা বলছি, ওই সহিংসতার পেছনেও কিন্তু অর্থনীতির একটা ভূমিকা আছে। আমি জানি আমি ক্ষমতায় গেলে আমি অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবো, এবং এটা গল্প চলে, অনেকে বলেন যে একটা কিছু হতে পারলে 10 কোটি টাকার একটা ব্যবসা, 20 কোটি টাকার একটা ওই যে পুঁজি কর্পোরেট সেই বিষয়গুলো চলে আসছে। আমি একটু শামীমের কাছ থেকে আসি। সেই জায়গাটা হচ্ছে যে এই যে পৌরসভার যেভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতীকে বিদ্রোহী প্রার্থী ছিল, সবকিছু মিলে আপনার এই পৌরসভা নির্বাচন কেন্দ্রিক আপনার গণতন্ত্রের অনুশীলন কতটুকু দেখলেন? একটা মনে রাখতে হবে যে আমরা এটা এই প্রথম চালু করলাম। আর একটা বিষয় হলো যে এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনার তখন সুযোগটাও ছিল না, একটা রাজনৈতিক পরিস্থিতি ওরকম ছিল না, একটা বড় দল বিএনপি একটা বড় দল, সে তখন অন্য লাইনে হাঁটছে, তার অন্য এজেন্ডা আছে, সবকিছু মিলে। কিন্তু আওয়ামী লীগ, বিশেষ করে আশরাফ সাহেব কিন্তু বেশ অনেক আগে থেকে এটা জানান দিচ্ছিলেন। এর আগে উনি দু একবার বিচ্ছিন্নভাবে বলেছেন যে আমরা দলীয় প্রতীকে যাওয়ার চিন্তা করছি। সুতরাং ওরকম ব্যাপক আলোচনা করে তো আমরা জিনিসটা করতে পারিনি। কিন্তু যে জিনিসটা হয়েছে, যখন প্রস্তাব করেছে তখন কেউ এটা বিরোধিতাও করেনি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ যারা ছিলেন বিভিন্ন সময়, তারা এর দু একটা দিক তুলে ধরেছেন যে এই জিনিসগুলো ঠিক করতে পারলে ভালো হতো। এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে যেটা এখনো একটা গবেষণামূলক পুরোপুরি না হোক, প্রথমবার আমরা করে দেখছি, আমরা চালাবো, কিন্তু আলোচনার সুযোগ রয়েছে। যেমন আপনি নির্বাচনটা করলেন ঠিকই, এখন কিভাবে আপনি এই বিদ্রোহী প্রার্থী যে শব্দটা আপনি বলছেন, এখন বিদ্রোহী প্রার্থী নিজেকে যদি বলে যে আমি নিরপেক্ষ ক্যান্ডিডেট, এতদিন তো স্থানীয় সরকারে তো এরকমই ছিল, আমি আমি স্বতন্ত্র কাউকে দাঁড় করিয়েছি, আমি এই দুই দলের প্রতি একটু অস্বস্তি, যদিও আগে প্রতীকে ছিল না, ঠিক আছে আমাদের দুজনকে পছন্দ করছেন, আমরা ডক্টর সলিমুল্লাহ ভালো মানুষ, কলেজের শিক্ষক ইত্যাদি ইত্যাদি করেন, ওনাকে আমরা স্থানীয় নির্বাচনে বসিয়ে দিই। সেই সুযোগটা এবার আপনার থাকছে না। অথবা আপনার দলের বাইরে গেলে আপনি তাকে বিদ্রোহী প্রার্থী হিসাবে ওই মুহূর্তে, ওই খেতাবের বাইরে তার কোনো খেতাব নেই। তার মানে একটা জিনিস হলো যে দল তার শৃঙ্খলা তৈরি করতে হবে। এখন দলের শৃঙ্খলা কখন হয়? দলের শৃঙ্খলায় দল যখন প্রথম থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রের অনুশীলন করে, এর বাইরে তো দলের শৃঙ্খলা বলে কোনো শব্দ নেই। এটা তো ছাত্র দুটা বেত্রাঘাত করে তাকে শৃঙ্খলা আনার বিষয় না। এখন আপনি যখন ওই প্রক্রিয়াটা অনুসরণ করবেন, 1-2 বার চালাবেন এই প্রক্রিয়াটা, তখন তার মধ্যে একটা অবস্থান তৈরি হবে। আপনি যদি আমরা যে প্রক্রিয়া একটু গণতন্ত্র এখানে চালাই, এটা এক ধরনের মিশ্র রীতি, যতই আমরা ওয়েস্টমিনস্টার রীতির কথা বলি না কেন, আমরা কিছুটা এই রীতিতে চলি, কিছুটা মার্কিন রীতিতে চলি, কিছুটা ভারত থেকে আমরা উত্তরাধিকার সূত্রে কিছু পেয়েছি। সেখানে আপনি দেখবেন যে এরকম একজন কাউন্সিলর টাওয়ার হ্যামলেটসে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম, মহিলা একজন কাউন্সিলর, যে আপা এই আপনাদের মধ্যে কি এরকম হয় না এরকম আমাদের যেমন বিদ্রোহী? যে ভাই আমাদের মধ্যে হয়, আমরা যে কাজটা করি ওই এলাকার যিনি নেতা থাকেন তিনি আমাদেরকে বলে দেন যে দেখো অমুক অমুক আছে, তোমরা বসো একটা নির্দিষ্ট জায়গায়, বসে তোমরা একজনকে বা সমর্থন দাও, দিয়ে আমাদের কাছে নামটা পাঠাও। তার মানে তারা গণতান্ত্রিক অনুশীলনের একটা পর্যায়ে চলে গেছে। তারা এটা প্রকাশ্য করেন না পুরো ব্যাপারটা, নিজেদের মধ্যে তারা আবার আলোচনার মাধ্যমে এটা করেন। আবার মনে রাখতে হবে যে এই যে মেয়র লুৎফর রহমান যিনি বরখাস্ত হয়েছিলেন, তিনি কিন্তু প্রথম টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছেন দলের বাইরে গিয়ে। তিনি একসময় লেবার দল করতেন, পরবর্তীতে লেবার তাকে মনোনয়ন দেয়নি, তিনি বাইরে গিয়ে করেছেন। আমি উদাহরণগুলি এই কারণে তুলছি যে দীর্ঘদিনের একটা স্থানীয় সরকারের যে অনুশীলন, সেটা প্রথমবার আপনি একটা নিয়ম চালু করেছেন, সেটা তো প্রথমবার আপনি তার পুরোপুরি ফল আশা করতে পারেন না। আর যে রাজনৈতিক দল তাকে প্রতীক বরাদ্দ দিচ্ছে, সেই রাজনৈতিক দলের কেন্দ্রীয় যে অনুশীলন, তার সঙ্গে একেবারে তৃণমূল পর্যায়ের বলেন, বা এখন তৃণমূল শব্দটাও ঠিক না আসলে, কারণ সেখানেও এক ধরনের যে কথা আমরা বললাম, একটা ধনিক শ্রেণীর বিকাশ হচ্ছে, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হচ্ছে, অতএব তাকে আর প্রান্ত বলে বোধহয় বলা যাবে না আর কয়েক বছর পরে। সুতরাং সেখানে একটা নগরায়ন, সেই জায়গাটা আমি একটু বলতে চাই যে এই যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম, আপনার সঙ্গে আলোচনা করেছিলাম, যতটুকু মনে পড়ে, যে একজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যেরকম
বিভিন্ন রকম সংযোগ, টাকার সংযোগ, সম্পর্কের সংযোগ, বিভিন্ন রকম সেগুলিও কাজ করেছে না? দেখেন, এটা তো সরাসরি আমরা উত্তরটা দেওয়া ঠিক হবে না, হ্যাঁ। কারণ এটার জন্য আসলে যে ধরনের তথ্যপত্র থাকা দরকার এগুলো অসমর্থিত থাকে। কিন্তু যখনই বিদ্রোহী প্রার্থী হচ্ছে, আপনি সংখ্যাটা তখনই কথা সেটা, শুরুতে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে একটা দল হয়তো 230-35 দিচ্ছে, আবার 265-র উপর এখানে বিদ্রোহী প্রার্থী। তার মানে আমি যদি সমানও ভাগ করি দুই দলের মধ্যে, তাহলে তারা যা সংখ্যক প্রার্থী দিয়েছেন তার অর্ধেকের বেশি ওই অর্থে আর কি বিদ্রোহী প্রার্থী বা অন্য মতের প্রার্থী যারা। এটা আমার কাছে মনে হচ্ছে যে আলোচনাটা আপনি শুরুতে করছিলেন, যেটা হুমায়ুন কবিরও বলছিলেন, এখানে টার্মস অফ রেফারেন্স গুলো বা তাদের যে দায়িত্বগুলো সেটা শুরুতে বরাবর কিন্তু বলা হচ্ছে। আমি ডক্টর তোফায়েলেরও আলোচনা অনুষ্ঠান শুনছিলাম যে দেখেন, আপনি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারপারসন, তার সঙ্গে কি সম্পর্ক হবে এমপি, সেটা কি আমরা এখনো স্থির একটা পর্যায়ে আনতে পেরেছি? কাউন্সিলরদের কি দায়িত্ব হবে, তারা কি করবেন, এবং যে প্রসঙ্গ আজকে আমি প্যান্ডোরাস বক্স খুলতে চাই না, যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর, তাদেরকে আমরা কি দায়িত্ব দিয়েছি? আরেকটা কিন্তু বড় সমস্যা আছে যে একই উপজেলার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আবার অন্যান্য সদস্যরা আছেন, আবার পৌরসভা কিন্তু একই অবস্থা। সুতরাং আপনি যে কথাটা বলেন গণতান্ত্রিক, আমার মনে হয় যে সবচেয়ে ভালো এটার উত্তর হবে উনি যেটা বলেন যে প্রাতিষ্ঠানিকীকরণের কথাটা যখন আমরা বলি, ইনস্টিটিউশন তৈরির কথা বলি, তার একটা গোল্ডেন রুল হচ্ছে যে কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব তৈরি করবে না, প্রত্যেকের দায়িত্ব পালন করবে, ফ্যাসিলিটেট করবে। সুতরাং আপনি যদি দ্বান্দ্বিক অবস্থায় তাদেরকে নিয়ে যান, অথবা এমন একটা অবস্থা তৈরি করেন যে আপনি আপনার মতো আমি আমার মতো একটা সমান্তরাল ভাবে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি অগ্রগতির কোনো দিকে যাচ্ছেন। অতএব আমি মনে করি যে এই দলীয় প্রতীকের এই নির্বাচন তো আমরা ধরে নিচ্ছি এখন থেকে আমরা এইভাবেই করব, যখন সময় আসে এর আরো কিছু চিন্তা ভাবনা করা যে কিভাবে ভবিষ্যতে আমার দলের এই বিষয়টা বিন্যস্ত হবে, কিভাবে আমি স্থানীয় প্রতিনিধিদের নির্বাচন করব, সেটা কি একই আদলে করব যেভাবে আমি ঢাকায় বসে জাতীয় নির্বাচনের প্রার্থীদেরকে আমি যে বিবেচনায় নিয়ে আসি, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সেই একই বিবেচনায় কি আমি এই উদীয়মান যে আধা নগর, যেটাকে সেমি আরবান না পেরি আরবান বা সেমি আরবান, এই শব্দগুলো খুব জটিল ব্যাখ্যা দেওয়াটাও, সেরকম জায়গায় যে তৈরি হচ্ছে এবং সেখানে একটা বিকাশ হচ্ছে, পুঁজির বিকাশ হচ্ছে, তারা এখন ভৌতভাবে আমাদের সঙ্গে যুক্ত, মনস্তাত্ত্বিক ভাবে যুক্ত, অর্থনৈতিক ভাবে যুক্ত, তারা বিশ্বের সঙ্গে যুক্ত। আপনি যে রেমিটেন্স নিয়ে কথা বলছেন, সেই রেমিটেন্স যারা দিচ্ছে তারা বিপুলভাবে আজকে যেখানে স্থানীয় নির্বাচন হচ্ছে সেখান থেকে তারা যাচ্ছে। অতএব পুঁজির যে ওখানে জমাটা, সেটা শুধুমাত্র আমাদের আভ্যন্তরীণ না, সেটা কিন্তু ওই অর্থে আন্তর্জাতিকও। তো সেরকম একটা নির্বাচন করতে গেলে আপনি যে বললেন যে একাধিক যে প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে গণতান্ত্রিক সম্পর্কটা কি হবে, দায়িত্ব পালনের বিষয়টা কি হবে, এবং দল কিভাবে তাদেরকে চিহ্নিত করবে এবং তাদেরকে স্বীকৃতি দেবে, আমার মনে হয় যে পুঁজির বিকাশের কথা স্যার তুলেছিলেন, তারপর স্বাভাবিকভাবে সেটাকে নিয়ে গেলেন। সেই পুঁজির বিকাশ এবং এই যে সেই জায়গা থেকে যে তৃণমূলের যে আমরা যদি চেতনা শব্দটাও নেই, সেই জায়গা থেকে আসলে তারা বঞ্চিতই হবে, মানে প্রকৃত অর্থেই যারা তৃণমূলের নেতৃত্ব দিবেন বা দেওয়ার কথা বা জনপ্রতিনিধি, সেই জায়গা থেকে সেই মানে এই নির্বাচনের পর্যবেক্ষণটা কি দেখলেন? প্রত্যেক নির্বাচনের নিজস্ব নিয়ম আছে, বিধি আছে। মানে প্রকৃতিতে যেমন প্রকৃতি শূন্যতা সহ্য করে না, পানি নিচের দিকে যায়, এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম। অনুরূপভাবে সংস্কৃতির কিছু নিয়ম আছে। যেন আমার মনে পড়ছে আমাদের কবি নজরুল ইসলাম নির্বাচনে দাঁড়িয়েছিলেন বঙ্গীয় প্রাদেশিক সভার, হ্যাঁ, কিন্তু তাকে নির্বাচনে যারা নমিনেশন দেওয়ার কথা ছিল তারা তাকে টাকাও দেয় নাই। তিনি অর্থাৎ মুসলিম সংরক্ষিত আসনে ঢাকা এলাকা থেকে দাঁড়িয়েছিলেন। তার জন্ম যেখানে বর্ধমানে, সেখানে তিনি দাঁড়াননি, এবং এইখানে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। এবং তিনি কিভাবে পরাজিত হলেন সেই কাহিনী অনেক স্মৃতিকথা লেখা হয়েছে। তিনি ওই গাজীপুরে গিয়ে বসেছিলেন ক্যানভাস করার জন্য, তিনি জ্যোৎস্নার মধ্যে কবিতা লেখা শুরু করেছেন। কিন্তু নজরুল ইসলামের মতো প্রতিভাবান দ্বিতীয় ব্যক্তিতে দেশের জন্মায়নি, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া তাকে নির্বাচিত করতে পারেনি। তাহলে এটা নির্বাচন প্রক্রিয়ারই লজ্জা। অনেকে বলেন ভালোই হয়েছে। আরেকটা উদাহরণ দেই, তারই মতো বাঙালি মুসলমানের সবচেয়ে বেশি উপকার যদি কেউ করে থাকেন নজরুল ইসলাম, তারপরে যদি কারো নাম উল্লেখ করতে হয় আব্দুল করিম সাহিত্য বিশারদ। তিনিও নির্বাচনে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন পটিয়াতে, এবং প্রথমবার তিনি নমিনেটেড, দ্বিতীয়বার তিনি নির্বাচনে দাঁড়াইয়া শোচনীয়ভাবে হেরেছিলেন। তো অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন তাকে কে করতে বলেছে? আব্দুল করিম সাহিত্য বিশারদ এত হাই স্টেচারের মানুষ, তার এই নির্বাচনে গিয়েছিল জানলে আমার এখনো মানে গা শিউরে ওঠে, কিন্তু তিনি দাঁড়িয়েছেন। নির্বাচনের একটা মাদকতা আছে গ্রামাঞ্চলে, অনেকে নির্বাচন পেশাগতভাবেই করে, এটা না করলে তার ঘুম হয় না। কিন্তু যা হোক, কিন্তু জাতির জন্য নির্বাচনের একটা বড় জায়গা আছে। এইখানে বর্তমানে আমাদের দেশে একটা পরিবর্তন হচ্ছে। এই যে কঠিন কঠিন শব্দ শামীম বললেন, পেরি আরবান, সেমি আরবান, এগুলি কিন্তু বাস্তব এখন, এগুলি কিন্তু থিওরি নয়। আমাদের দেশে এই যে বললাম মিউনিসিপাল কাউন্সিলের সংখ্যাতে বাড়লো কেন?
1860-এর দশকে ঢাকা শহরে মানুষ ছিল কত জানেন? মাত্র 20,000। দেখলো কি কার্ল মার্কসের লেখা পর্যন্ত পাওয়া যায়। তারপরে ঢাকা যে নির্বাচনে তখন ইংরেজরা নমিনেশন দিত মিউনিসিপ্যালিটি কর্তাদেরকে, তারপরে আস্তে আস্তে 1885 পর অল্প অল্প নির্বাচন হলো। এখন যে অবস্থা দাঁড়িয়েছে দেখেন, আজকে নির্বাচন হলো করে 234টা। মোট কতটা আমাদের পৌরসভা আছে দেশে? 323। মানে এখানে ভোটারের সংখ্যা বলা হচ্ছে 70-71 লাখ, তার মানে মোট ভোটার সংখ্যা 7%। এইটা হচ্ছে আমাদের শহরায়ন হচ্ছে। কিন্তু মজা হচ্ছে আমাদের ঢাকাও তো একটা গ্রাম। আজকে প্রথম যেটা আমি লক্ষ্য করেছি, ঢাকা শহরে যানজট একটু কম, গাড়ি কম ছিল। বোঝা যাচ্ছে কি গ্রামের সাথে আমাদের নারীর সম্পর্ক ভোট দিতে। হ্যাঁ, অর্থাৎ ঢাকাও গ্রাম, কিন্তু গ্রামগুলো শহর হচ্ছে। এই জন্য আমাদের অর্থনীতিবিদ রাজমান হোসেন জিল্লুর রহমান মাঝে মাঝে বলেন, বাংলাদেশে এখন আর কোনো গ্রাম নাই, সব কন্টিনিউয়াস শহর হয়ে গেছে। এই সেদিক থেকে বলছি যে এই নির্বাচনে একটা লক্ষণীয় দিক হচ্ছে নতুন যে সমাজ বিন্যাস হচ্ছে, অর্থাৎ পুঁজির দিক থেকেও বলেন, শ্রমিক শ্রেণীর গ্রোথের দিক থেকেও বলেন, এইটার প্রতিফলন হবে। বাংলাদেশ আছে এখনো গ্রামীণ সমাজই আছে, কিন্তু এইটা নবীন গ্রামীণ সমাজ। এখন একটা জিনিস খুব শোচনীয় লক্ষ্য করার বিষয়, ইংরেজরা আসার পর 100 বছর এদেশে কোনো উল্লেখযোগ্য সাহিত্য হয় নাই। খিস্তি, খেউরে, শুনলে আড্ডা, টপ পানি, দুবাবুর এসব গান ছিল। বর্তমানে আমাদের সাহিত্যের মধ্যে সেরকম একটা বন্ধাত্ব দেখা দিয়েছে, কিন্তু সেটা টের আপনারা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি ওই এলাকায় ঘোরাফেরা করি বলে টের পাচ্ছি। এইটা পরিবর্তনের বেদনা হচ্ছে, সমাজেরও রূপান্তর হচ্ছে। নতুন সমাজের সাহিত্য, নতুন সমাজের শিল্প কি রূপ নেবে সেটা জানি না, কিন্তু নির্বাচনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, টাকা পয়সার খুব খেলা হচ্ছে। অনেকে নির্বাচনে যে পরিমাণ টাকা খরচ করছে সেটা হচ্ছে প্রভাবকের আসল, এবং মিডিয়া যে বিভিন্ন জায়গায় যাচ্ছে যে কারণে আমরা জানতে পারছি, এটাও কিন্তু নতুন, শুধু টেকনোলজি নয়, এর পিছনে পুঁজিও কাজ করছে। এটার প্রভাব কি হবে সেটা গবেষকরা নির্ধারণ করবেন, আমি পুরোপুরি বলতে পারবো না। তবে যেটুকু দেখছি যে ক্রমশ এই পুঁজির সাথে জনমতের যে দ্বন্দ্ব, এটা বাড়তেই থাকবে, এবং সম্ভবত মনে হয় জনমতের দশা যা হবে তার ইঙ্গিত আমি আগে দিয়েছি। নজরুল ইসলাম এবং আব্দুল করিম সাহিত্য বিশারদের যা হয়েছিল সেরকম কিছু হবে। তার মানে স্যার যে সলিমুল্লাহ স্যার যেটা বলেন যে মানে আসলে মানে যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন তাদের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রকার। সেটা আবার সেই আমি আপনার কাছে যেতে চাই, এই প্রশ্নটা আমি আপনার কাছে ওই বিতর্কে না যে আমরা জানতে চাই যে এই যে 2015-তে আমরা এই যে নির্বাচনটা, পৌরসভা নির্বাচন হলো, বিএনপি মাঠে থাকলো, নির্বাচন সম্পন্ন করলো, তার প্রভাব 2016-র যে রাজনীতি সেখানে কোন গুণগত বা ইতিবাচক কি ভূমিকা রাখবে? দুইটা দিক থেকে আমরা দেখতে পারি। আমার ধারণা, যেটা আলোচনায় এসছে একটু আগেও, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই যে স্থানীয় সরকার পর্যায় পর্যন্ত যাওয়ার কারণে, এবং শামীম একটু আগে বলছিলেন যে তাদেরকে কিন্তু নতুন করে সাংগঠনিক কাঠামোটাকে সাজাতে হবে, নয়তো তাদের এই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাড়া ছাড়া কমবে না। কাজে এখন এটা যদি হয় এবং এই প্রক্রিয়াটা যদি সত্যি সত্যি ইতিবাচকভাবে আবর্তিত হয়, তাহলে এই বড় দলগুলো কিন্তু এখন নিজেদেরকে সাংগঠনিক কাঠামোটাকে রিঅর্গানাইজ করবে। এবং আমরা যে কথাটা বারবার বলি, বা অনেকেই বলেন কথাটা, যে গণতান্ত্রিক অভ্যন্তরীণ গণতন্ত্রের যে অনুশীলনটা, এটাকে তারা বাধ্য হয়ে কিন্তু বাড়াতে হবে, নয়তো এই গ্রাসরুট লেভেল ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা অভ্যন্তরীণভাবে যদি হয় তাহলে এটা ইতিবাচক ভূমিকা বা ইতিবাচক কাজ হবে বলে আমার ধারণা। বাইরের দিক থেকে যেটা হবে সেটা আমার দুটি হতে পারে। একটা হতে পারে, যেমন ধরেন এখন স্থানীয়ভাবে দলীয় প্রতীকে হওয়ার কারণে তাদের উন্নয়নের সাথে, উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের টাকা পয়সা পাওয়া, সাহায্য সহযোগিতা পাওয়ার ব্যাপারটা হয়তো হতে পারে, এবং তাতে করে দলীয় প্রভাব স্থানীয় পর্যায়ে বিস্তারের, উন্নয়ন কাজে অংশগ্রহণের একটা সুযোগ বাড়বে। কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে সংঘাত বাড়বার সম্ভাবনাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ এখানে এই যে অর্থের যোগাযোগটা, যেটা যে ক্ষমতা মানেই অর্থ, ক্ষমতা মানেই কাজ না, কিন্তু এই জায়গাটা কিন্তু বিপজ্জনক জায়গা আছে, এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারবে। এবং গত ধরেন আপনি 20 বছর যদি আমরা দেখি, তাহলে কিন্তু রাজনীতি কিন্তু প্রভাবিত হচ্ছে ব্যবসা, অর্থ দিয়ে, এবং এবার যারা অংশগ্রহণ করেছে তাদের একটা বিরাট অংশ ব্যবসায়ী সম্প্রদায় এবং কোটিপতি, যেটা আপনি বললেন। কাজে এই জায়গাটা কিভাবে রাজনৈতিক দলগুলো ব্যবহার করবে বা কাজ করবে সেটা কিন্তু এখনো অনিশ্চিত। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে
এই যে এখন বড় রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে এক ধরনের ইনফরমাল ইন্টারাকশন যে আবার শুরু হয়েছে, মানে একজন আরেকজনকে ফেলে দিচ্ছে না, যে এটা কিন্তু একটা আমলে নিচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। এবং সম্ভবত আমার ধারণা যে আমরা যতই বলি, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে এখানে আপনি কেউ কাউকে ঠেলে ফেলে দিতে তো পারবে না, থাকতে হবে এখানটাই। তো থাকতেই যদি হয় তাহলে একজন আরেকজনের সাথে রাজনীতিবিদদের নিয়ে চলতে হবে, একটা কাইন্ড অফ মোডাস অপারেন্ডি আপনাকে বের করতেই হবে। শামীম ভাই, আপনি কি ভরসা রাখতে চান যে মানে এই নির্বাচনকে, এই যে অভিজ্ঞতা হলো বা নির্বাচনের উপর ভরসা রেখে যে আগামী দিনে সহিংসতা রাজনীতি থেকে একটু দূরে থাকবে বাংলাদেশ? ভরসা ছাড়া আছে কি তুষার? এই ভরসা রাখতে রাখতে আমরা এতদিন কাটালাম। এখন উনি যেটা বলছেন যে কবি নজরুল যখন হেরে গেলেন, তখন তার একটা বিখ্যাত লাইন ছিল যে কবি নজরুলকে ভোট না দিলে কার ক্ষতি, মানে খুবই নাম করা লাইন, যে আমাকে তাহলে ক্ষতি তোমাদেরই হবে। এখন যে আলোচনা আপনি করছিলেন, আমি খুব যদি স্পষ্টভাবে বলি কয়েকটা বিষয়। একটা হলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে পর্যবেক্ষণটা গত কয়েকবারের, যে আমরা রাজনীতিবিদ প্রতিনিধি পাচ্ছি না, এটা তো একটা বড়। এখন দেখেন, রাজনীতিবিদের যে অন্য পেশা থাকতে পারে না সে কথা আমরা একবারও বলছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটরের অনেক রকম কাজকর্ম থাকে, তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে। সেটা একটা পর্যায়ে গিয়ে মনে রাখতে হবে আমরা 200-250 বছর ধরে গণতন্ত্রের চর্চা করছি না। সুতরাং আমরা মনে করেছিলাম যে বেশি সংখ্যক রাজনীতিবিদ, রাজনীতি নিয়েই যার চিন্তা ভাবনা, উন্নয়ন নিয়েই যার চিন্তা ভাবনা, এরকম লোক যত বেশি আসেন তত আমাদের জন্য মঙ্গলজনক। তো সেটা দুর্ভাগ্যজনকভাবে জাতীয় নির্বাচনে হয়নি আমাদের। এখন স্থানীয় নির্বাচন, যেটা দলীয় প্রতীকে হচ্ছে এবং সরাসরি রাজনৈতিক ভাবেই হচ্ছে যদি আমরা বলি। এখন দলগুলো, সেটা এখন আওয়ামী লীগ হোক আর আগের বিএনপি হোক, তারা যে প্রক্রিয়ায় তার জাতীয় নির্বাচনের প্রতিনিধি নির্বাচন করেন, যে যে বিষয়গুলো বিবেচনা রাখেন, কোন সময় আমরা শুনতে পাই যে তার কি পরিমাণ অর্থ ব্যয় করবার সক্ষমতা আছে, সেটা একটা বড় বিবেচ্য বিষয়। কেনা বেচাও যদি আমি না বলি যে তুষার আপনারা অনেক টাকা আছে, আমাকে দিল একটা দল নমিনেশন, আমি তো আপনার সাথে পেরে উঠবো না, অথবা আমার সেই অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা, ওর যেটা এরকম দাঁড়িয়েছে, সেই রীতিতে কি আপনি চালাবেন কিনা স্থানীয় নির্বাচনটা। আমরা কিন্তু বারবারই বলছি যে স্থানীয় শব্দটা আপনি বলছেন, সেই কলোনিয়াল যুগের মুফাসসিলার এটা নাই, যে সেই মফস্বল যে শহর, সেই অর্থটা মফস্বল না। তার নগরায়নের বিকাশ,